আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন অর্থায়ন। ডোনাল্ড ট্রাম্পের দেয়া এ তথ্য সঠিক নয়, দাবি মার্কিন কূটনীতিকের। গণতন্ত্রের ভুল শোধরানোর তাগিদ। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ ব্যয় করছে প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী, সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান। নারী নিপীড়নের মাধ্যমে উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশকে অতিরক্ষণশীল হিসেবে পরিচিত করতে চায়, অভিযোগ বিএনপির। রাষ্ট্র নারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ, অভিযোগ সার্জিসের। জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে জামায়াত ইসলাম ও ছাত্র শিবির, মন্তব্য শফিকুর রহমানের। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। দেশে জাতীয় নির্বাচন কবে হবে তা আলোচনার মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত মার্কিন সাবেক উপরাষ্ট্রদূত জনি ড্যানিলো উকস। রাজধানীতে আয়োজিত এক সংলাপে তিনি বলেন, আগামী নির্বাচনে পতিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সে ব্যাপারে এদেশের মানুষেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন অর্থায়ন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া তথ্য সঠিক নয় বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে আরেক সাবেক কূটনীতিক উইলিয়াম বি মাইলাম বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। এক্ষেত্রে কোথায় ত্রুটি রয়েছে তা খুঁজে বের করা দরকার। Because you must remember that I served here. Negotiations, which are an inevitable part of this process, the government of the day that will be replaced by elections loses all its leverage, and time is on the side then inevitably of the other side. First, come to an agreement on what should happen, and then from that derive the date of when it should happen. And on the issue of inclusivity and making accounts for people with disabilities and the rights of all to participate freely, absolutely, and I know the people involved are focused on that as well. পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে নারীর ওপর যে সহিংসতা হয়েছে তার বিচার করা হবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, নারী বিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, যা মোকাবেলা করা হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অদম্য নারী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে পালন করা হচ্ছে এবারের নারী দিবস। এতে 5 জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রফেসর ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীরা ছিল সম্মুখ সারির যোদ্ধা, কিন্তু সম্প্রতি নারীদের উপর দেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে তা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী। পেশিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। নারী বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলেও জানান তিনি। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখায়। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর ইউনূস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। গণ অভ্যুত্থানের প্রত্যাশার আলোকে নতুন বাংলাদেশ গড়তে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই, সেজন্য পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নারীর ওপর সহিংসতা, নিপীড়নের মাধ্যমে উগ্রবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা বলেন, সম্প্রতি সারা দেশে নারীর উপর সহিংসতা, নিপীড়নের ঘটনা দেশের জন্য হুমকি। অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে তা দমনের দাবি জানান বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। নারী দিবস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্থা এবং মাগুরায় 4 বছরের শিশু ধর্ষণ, এছাড়াও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর উপর সহিংস ঘটনায় উদ্বেগ জানানো হয় বিএনপির সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক নারী দিবসে কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারীর নিরাপত্তা অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। আজকে সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে মহিলা দলের র্যালি পূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা প্রশ্ন রাখেন, গণ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর নতুন বাংলাদেশে এখনো কেন নারীদের হেনস্থা, ধর্ষণ, নিপীড়নের শিকার হতে হবে? যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেইখানে আজকে কেন বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে? মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। এখানে মনে হয় কোনো একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস, মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে, সরকার কেন চুপচাপ? একটা হচ্ছে এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বইমেলা, আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত স্বৈরাচারের অনুসারীরা দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোষরদের কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া বেশ কয়েকজন নারী শিক্ষার্থী এতে বক্তব্য রাখেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নারী নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এ সময় নারীর মর্যাদা ও নিরাপত্তা আইনগতভাবে প্রতিষ্ঠিত করার দাবি জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। নারী নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই বিক্ষোভ সমাবেশ। দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এতে অংশ নেন শহীদ পরিবারের সদস্য সহ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। যেখানে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে, সেখানে যদি আমরা নিজেরাই সম্মান না পাই, শহীদ পরিবার হেনস্থা হয় প্রতিনিয়ত, তাহলে আপনাদের পাশে আমরা কি করে থাকবো? জাতীয় নাগরিক পার্টি স্বীকার করে এবং আমরা দলীয়ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য। এর আগে সূচনা বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, শকুনদের চোখ থেকে মা বোনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মব কালচার ব্যবহার করে নারীদের হেনস্থা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ব্যর্থ তা প্রমাণিত হবে। আমরা আমাদের এই অভ্যুত্থানে যখন আমাদের মিছিলের সামনের সারিতে 100 জন বোন দাঁড়িয়ে যেত, সেটা আমাদেরকে কয়েক হাজার ভাইয়ের চেয়ে বেশি মনোবল এবং সাহস দিত। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে, আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন, একজন মা, একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেফ ফিল করার কথা, এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র, এই সরকার নিশ্চিত করতে পারছে না। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, স্বাধীনতার 53 বছরেও প্রতিষ্ঠিত হয়নি নারীর অধিকার। নাগরিক মর্যাদার সাথে
নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে স্ট্যাবলিশ করা হোক, আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। কোনো ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে নারীদের প্রতি সংগঠিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও সাইবার হয়রানির প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভ সমাবেশে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্র বিনির্মাণে প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার তাগিদও দেন তিনি। রাজধানী একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে জামায়াত ইসলাম আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতের আমির এসব কথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় জামায়াত ইসলামীর পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, স্বৈরতন্ত্র যাতে আর ফিরে না আসতে পারে তা নিশ্চিতে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় তার দল। বিগত 15 বছরে জামায়াতের নেতাকর্মীদের উপর আওয়ামী নির্যাতনের চিত্র তুলে ধরে শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে জামায়াত ইসলামী ও ছাত্র শিবির। Interim government has already taken steps to reform various state apparatus. Bangladesh Jamaat Islami strongly supports this reform initiative. Bangladesh Jamaat Islami in particular has already raised its voice in support of introducing proportional representation PR system of election in Bangladesh, which it believes can better represent people's opinion in the issues of formation of a government, and similarly it will create a barrier for fascism to return. বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে রাজধানী পল্লবী থানা জাতীয় পার্টির ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে একদল যুবক। বিকেলে পল্লবী থানা সংলগ্ন 2 নম্বর কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিল হওয়ার কথা থাকলেও প্রায় 40 জন যুবকের বাধার মুখে তা আয়োজন সম্ভব হয়নি। তারা আপত্তিকর স্লোগান দিয়ে ইফতার অনুষ্ঠানে ব্যানার ছিঁড়ে ফেলে এবং হলরুমে তালা দিয়ে দেয়। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মী ও আমন্ত্রিত রোজাদাররা নিরাপত্তাহীনতার মুখে পড়ে। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপস্থিত থাকার কথা ছিল। আজকের যে ইফতার আয়োজনটা ছিল, ভাই এই ইফতারে দেখেন আমরা ইফতারে যেতে পারি না, এই দেখেন আমরা পানির বোতল নিয়ে এখানে প্রতীকীভাবে দাঁড়িয়ে আছি। আজকে পানি দিয়ে ইফতার করবো, আমরা তো মুসলমান, আমাদেরকে ইফতার করতে দেওয়া হলো না। আমরা তো এই দেশের নাগরিক। জাতীয় পার্টি রাজনৈতিক ব্যানারে যারা কিনা স্বৈরাচারের দোষর, তারা রাজনৈতিক ব্যানারে এখানে তারা তাদের ইফতার পার্টি তারা করতে চেয়েছিল। তো এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা ছিল তারা এটা প্রতিহত করেছে। তারা বলেছে আপনারা ইফতারি করতে পারেন, একজন মুসলিম হিসাবে রোজাদার আপনারা ইফতারি করতে পারেন ঠিকই, কিন্তু আপনারা এখানে কোনো ব্যানারে কোনো অনুষ্ঠান করতে ইফতার পার্টি করতে পারবেন না। মাগুরার হিংস্র ঘটনার রেশ কাটতে না কাটতে দেশে বিভিন্ন স্থান থেকে আরও কিছু ধর্ষণের ঘটনা সামনে এসেছে। এরই মধ্যে চট্টগ্রামে গণধর্ষণের ঘটনা ঘটেছে। অন্যদিকে রাজবাড়ী ও মুন্সিগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে 2 বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এছাড়া ঠাকুরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তারে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী। স্থানীয়রা জানান, দুপুর 1টা নাগাদ বন্ধুর সাথে ঘুরতে গিয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেকে তো ঘুরতে যায়, কিন্তু ওখানে ঝোপঝাড় বেশি, আর দিনের বেলা হচ্ছে মানুষ কম ওই প্লেসে। এখন ওরা কেন ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে তো মানুষজন ছিল না, ওরকম ঘটনা হওয়ার চান্স বেশি থাকে। ধর্ষণের শিকার হয়েছে সেটা কিন্তু একটা বিবৃতি দিয়েছিল। পরবর্তীতে এখানে যখন পরিবর্তন হয়েছে আমরা জিজ্ঞেস করছি ওর কথা কেন পরিবর্তন হলো, তখন ওসি স্যার জানিয়েছে যে ওরে এই মেয়েটার মেডিকেল রিপোর্টের জন্য দেওয়া হয়েছে। যদি সত্যিকার ধর্ষণ হয় তাহলে আইনগত ব্যবস্থা সেই অনুযায়ী হবে, আর যদি ধর্ষণের শিকার না হয় মেয়েটা কেন আগে এক বিবৃতি দিয়েছে পরে বিবৃতি দিয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বের করা হবে। ঠাকুরগাঁওয়ে 4র্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানায়, প্রাইভেট পড়তে গিয়ে ওই শিক্ষার্থীর শ্লীলতাহানি করে অভিযুক্ত মোজাম্মেল হক মানিক। পরে খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। দ্রুত ঘটনাটির সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দেন জেলা প্রশাসক। এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য এটা তো কলঙ্ক, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের জন্য আসলে এটা খুব দুঃখজনক। তাকে আমরা ইমিডিয়েট
আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে রাজবাড়ীতে নানাবাড়ি বেড়াতে আসা 9 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহির মোল্লা নামে 60 বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে জহুর মোল্লা। সকালে এই ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্তকে গ্রেফতার ও শিশুটিকে হাসপাতালে পাঠায় পুলিশ। অন্যদিকে মুন্সিগঞ্জে 2 শিশুকে ধর্ষণের ঘটনায় সেকান্দার আলী নামে 65 বছর বয়সী এক বৃদ্ধ আটক হয়েছেন। পুলিশ জানায়, গত 2 মার্চ খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে 8 ও 10 বছর বয়সী 2 শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ করে সেকান্দার। শুক্রবার বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। দেশজুড়ে ধর্ষণ, যৌন হয়রানি ও শ্লীলতাহানির মতো ঘটনা বাড়ছে, যেখানে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা। অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত না হওয়ায় এ প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে বলে মনে করেন সাধারণ মানুষ। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালংকার, অবৈধ অস্ত্র। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত। বলেন, কোনোভাবে মব জাস্টিস করা যাবে না। ঈদে নিরাপত্তা রক্ষীরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার। রিপোর্ট করছেন শরফুল আলম। পুলিশ নিষ্ক্রিয় থাকায় জুলাই অভ্যুত্থানের পর থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। বেড়ে যায় ছিনতাই, ডাকাতির মতো অপরাধ প্রবণতা। অনিরাপদ ঢাকায় দেশীয় ধারালো অস্ত্রের মুখে প্রকাশ্যে ছিনিয়ে নেওয়া হয় সর্বস্ত্র। একই সাথে বেড়েছে আগ্নেয়াস্ত্রের ঝনঝনানিও। সম্প্রতি রাজধানীর বনশ্রীতে অলঙ্কার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেনকে গুলি ও কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এই ঘটনায় সারা দেশে আলোচনার ঝড় ওঠে। অপরাধীদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। অবশেষে ডিবির গোয়েন্দা জালে ধরা পড়ে 6 পেশাদার ডাকাত। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার। 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। 2 রাউন্ড গুলি সহ স্বর্ণ, বিকৃত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা, 2টি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান ডিএমপি কমিশনার। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রোটেকশন দেওয়া হয়েছে ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন। শুক্রবার বাইতুল মোকাররমের সামনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের বিক্ষোভ সমাবেশ সম্পর্কে আগেই তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল বলে জানান নগর পুলিশের এই অভিভাবক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা বড়কামাত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সে হাড়িভাষা ইউনিয়নের জিন্নাত পাড়া এলাকার বাসিন্দা। নিহত আলামিন গরু চোরা কারবারি চক্রের সাথে জড়িত ছিল বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। বিজিবি জানায়, ভোরে আলামিন সহ কয়েকজন যুবক ভারতীয় সীমান্তের প্রায় 160 গজ অভ্যন্তরে ভাটপাড়া নামক স্থানে গরু আনতে যায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ 46 ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহল দল। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলামিনের মৃত্যু হয়। পরে নিহতের লাশ হস্তান্তরে 2 দেশের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর যৌথ অভিযানে অপহৃত 1 জনকে উদ্ধার ও আগ্নেয়াস্ত্র সহ 3 জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের ওয়াইয়াঙ্কার ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বালুখালীতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানে অপহরণ চক্রের মূল হোতা ও মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তার 2 সহযোগী সহ আটক করা হয়। এ সময় তার বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর
মনোহরদী উপজেলার বাসিন্দা আরিফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে আটককৃত হেলাল উদ্দিনের বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা 4টি আগ্নেয়াস্ত্র, 7 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক চোরাচালান সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গার্মেন্টস খাতের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবি জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বিকেলে কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে সংগঠনটির ফোরাম প্যানেল আয়োজিত ইফতার মাহফিলে এই দাবি জানান তারা। ব্যবসায়ীরা বলেন, দেশের একক খাত হিসেবে রপ্তানি আয়ের বড় উৎস পোশাক খাতকে বর্তমানে বৈশ্বিক ও স্থানীয় নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এসব মোকাবেলায় দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়নেরও দাবি জানান তারা। এ সময় বক্তব্য রাখেন ফোরাম প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু, ফোরাম সভাপতি আব্দুল সালাম, মহাসচিব রশিদ আহমেদ হোসাইনি, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, রুবাবা হক, আনোয়ারুল আলম চৌধুরী সহ অন্যান্যরা। আমাদের সামনের যাত্রা আশা করি এবং দোয়া করি আল্লাহর কাছে যাতে একেবারে নির্মল এবং স্বচ্ছ হয়। অসুস্থ চর্চা ভোটকে কেন্দ্র করে না হয়, যারা প্রকৃত ভোটার, যারা ম্যানুফ্যাকচারার, যারা এক্সপোর্টার, তারাই ভোট প্রদান করবেন। আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করব। এবারে আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিক্ষার্থীদের মাঝে মেলবন্ধন তৈরিতে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলের আয়োজন করে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। এই মাহফিলে শিক্ষার্থী, ডাক্তার ও নার্সদের মাঝে সম্পর্ক যেমন দৃঢ় করবে, তেমনি পড়াশোনা ও কাজের ক্ষেত্রে উৎসাহ মিলবে, এমনটাই মনে করেন শিক্ষার্থীরা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। নানা আয়োজনের মধ্য দিয়ে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউট যৌথভাবে আয়োজন করে রমজানের গুরুত্ব, মর্যাদা ও ফজিলত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল। সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় বিষয় নিয়ে যেমন আলোচনা হয়, পাশাপাশি প্রদর্শিত হয় রমজানের গুরুত্ব নিয়ে অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার রচিত ও পরিচালিত নাটিকা, সেই সাথে হামদনাথ। ইফতারি আয়োজনটাকে আরো বেশি রোমাঞ্চকর করার জন্য ম্যাম এখানে হামদের আয়োজন রেখেছিলেন, কবিতা ছিল এবং আমরা একটা মঞ্চ নাটকও দেখেছি। ইসলামের যে মেসেজগুলো এগুলো আমরা আরো ভালোভাবে জানতে পারবো। আমরা এটাতে অংশগ্রহণ করতে পেরে মানে খুবই খুশি। আমাদেরকে ভবিষ্যতে একসাথে কাজ করার অনেক স্কোপ জাগে দেবে। এরকম প্রোগ্রাম প্রতি বছর আয়োজন করা হলে আমরা ডক্টর এবং নার্সরা সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। রমজানের সংযমের শিক্ষা অন্যের মাঝে ছড়িয়ে দিতে এবং আল্লাহর ইবাদতে মনোযোগী হতে আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। পবিত্র মাসের মর্যাদা রক্ষা করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি, ভালো ভালো কাজগুলি করি, হালাল রুজির খোঁজ করি। এই বয়সের ইবাদতটা আল্লাহর কাছে খুব পছন্দ, কারণ এই বয়সে আমাদের মন মানসিকতা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। আমরা যদি তওবা করে আমরা আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহ আমাদের সবাইকে ভালো হওয়ার এবং ভালো থাকার তৌফিক দান করবেন। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারী অধিকার ফোরামের জেলা সভানেত্রী সাজিদা খাতুন। এই আয়োজন আরো সুন্দর করে আগামীতে যাতে উপস্থাপন করতে পারেন এই সুযোগ দেন। আমাদের মেয়েরা সংবেদনশীল হবে, তারা তাদের পিতামাতাকে তারা সম্মানের সাথে দেখবে। শিক্ষার্থীদের জন্য এমন একটি ব্যতিক্রমী ইফতার মাহফিল শুধু ধর্মীয় শিক্ষা নয়, ডাক্তার ও নার্সদের মধ্যে সুন্দর একটি বন্ধন তৈরি করবে বলে আশা প্রকাশ করেন মেডিকেল কলেজ ও নার্সিং এর শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
মিয়ানমারে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির সামরিক জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লেইং। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারে নির্বাচন আয়োজনের এই সময় ঘোষণা করলেন তিনি। স্থানীয় সময় শনিবার জান্তা প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জান্তা প্রধান বলেন 2025 সালের ডিসেম্বর অথবা 26 সালের জানুয়ারির মাঝে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এর আগে শুক্রবার বেলারুশ সফরকালে জেনারেল মিন অং হ্লেইং বলেন মিয়ানমারে এবার অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে দেশটির 53টি রাজনৈতিক দল তালিকা জমা দিয়েছে বলেও জানান তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী 15 এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট ম্যাচ, আর 28 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। 3 মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল। আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সাথে আলাপকালে একথা জানান বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তাছাড়া শিগগিরই টাইগারদের টি-20 অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি। মুশফিককেও দেয়া হবে বিদায়ী সংবর্ধনা। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা জানান বিসিবির সভাপতি। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন অর্থায়ন। ডোনাল্ড ট্রাম্পের দেয়া এ তথ্য সঠিক নয়, দাবি মার্কিন কূটনীতিকের। গণতন্ত্রের ভুল শোধরানোর তাগিদ। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ ব্যয় করছে, প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী, সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান। নারী নিপীড়নের মাধ্যমে উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশকে অতিরক্ষণশীল হিসেবে পরিচিত করতে চায়, অভিযোগ বিএনপির। রাষ্ট্র নারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ, অভিযোগ সার্জিসের। জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে জামায়াত ইসলাম ও ছাত্র শিবির, মন্তব্য শফিকুর রহমানের। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।